এগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম। এরপরে তোমাদের বলেছিলাম এই প্রবলেমটা দেখার জন্য, সিম্পল প্রবলেম। In a tensile test on an annealed steel test piece equal to 200 Kn per millimeter square, diameter 13 mm, gauge length 50 mm, the following results are obtained. Yield load 24.1 kilonewton, maximum load 43.4 kilonewton, breaking load 39.8 kilonewton. Final length at fracture 69 mm. Calculate A. স্যার হ্যাঁ স্লাইড দেখা যাচ্ছে না, হ্যাঁ স্লাইড দেখা যাচ্ছে না। কেউই দেখতে পাচ্ছ না? স্যার না না স্যার। স্যার। শেয়ার দিলাম যে দেখা যাচ্ছে। দেখা যায়? এখন দেখা যাচ্ছে। দেখা যায়? জি স্যার। জি স্যার। তখন কি হলো জানি না। যাই হোক। এখন এই ডেটাগুলো দেওয়া আছে। Yield load 24.1 kilonewton, maximum load 43.4 kilonewton, breaking load 39.8 kilonewton, final length at fracture 69 mm. Calculate yield stress, B ultimate tensile stress, C elastic elongation, D percentage of elongation, why does fracture occur at lower load? এগুলো সব তোমাদের আগেই করে আসার কথা। তারপরেও যদি অসুবিধা হয় বইয়ের ভিতরে করা আছে, তোমরা দেখে নিও আর কি। তারপরেও যদি না বুঝো আগামী ক্লাসে আমাকে জিজ্ঞেস করো। আরেকটা প্রবলেম, ইন এ টেনসাইল টেস্ট an annealed steel piece 13 mm diameter, 50 mm gauge length, the following results are obtained. টেনসাইল টেস্ট করার সময় ইনস্ট্যান্টলি যখন যে চেঞ্জ গুলো আসছে সেগুলো নোট করা হয়েছে। যখন 10 কিলোনিউটন, লেন্থ 50.019, 20, 50 এই ডেটাগুলো দেওয়া আছে আর কি। লেন্থ দেওয়া আছে, প্রত্যেকটা লোডের করেসপন্ডিং এর যে ধরনের লেন্থ চেঞ্জ হওয়ার কথা আসলে সেই চেঞ্জটা এখানে নোট করে দেওয়া আছে। বলা হচ্ছে ড্র এ ট্রু স্ট্রেস স্ট্রেন কার্ভ। কারণ তোমরা জানো যে যদি কোনো মেটেরিয়ালের পার্টিকুলার অ্যাপ্লাইড লোডে তার করেসপন্ডিং লেংথটা টেনসাইল লোডে লেংথটা আমাদের জানা থাকে,
তাহলে সেই ক্ষেত্রে যে ইলংগেশন আমরা মাপবো বের করব সেটা হবে ট্রু ইলংগেশন। যদি আমরা স্ট্রেস বের করি তাহলে সেটা হবে ট্রু স্ট্রেস। যেহেতু এটা প্রত্যেকটা লোডিং এ প্রত্যেকটা পয়েন্টে যে লোড আমরা পাচ্ছি সেই লোডের করেসপন্ডিং এর লেংথ তো পাওয়া যাচ্ছে। এই লেংথ পাওয়ার জন্য তোমরা জানো টেনসাইল টেস্টিং মেশিনের সাথে গেজ লেংথ বরাবর একটা তোমার স্ট্রেন গেজ, অনেক সময় এটার নাম হচ্ছে এক্সটেনশোমিটার বলে, এটা লাগিয়ে দিতে হয়। লাগিয়ে দিলে তুমি ডিজিটালি দুইটা ডেটা দেখতে পারবে। একটা হচ্ছে যে প্রত্যেকটা পয়েন্টে কত লোড হচ্ছে এবং যে পয়েন্টে লোড যেটা হচ্ছে তার করেসপন্ডিং লেংথ কত হচ্ছে এটা জানা যাবে। সেই এক্সটেনশোমিটার তো থাকতে হবে এক। দুই হচ্ছে যে ওটা টেস্ট করার সময় শুধু মেশিনে থাকলে হবে না, তোমাকে ওই অপশনে যেতে হবে। ওই অপশনে যদি যাও এবং সেট করে দাও তাহলে এই ডেটাগুলো তুমি মেশিন থেকে পেয়ে যাবে। তো এই ডেটাগুলো আমি যখন পেয়ে গেলাম তখন বলা হচ্ছে যে ড্র ট্রু স্ট্রেস স্ট্রেন কার্ভ এন্ড ডিটারমিন ইয়াংস মডুলাস। হ্যাঁ, ইয়াংস মডুলাস তো তোমরা জানো কি জিনিস। সেটা হচ্ছে যে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, স্ট্রেন প্রপোর্শনাল বাট নট ইকুয়াল। যদি স্ট্রেনকে আমরা একটা সার্টেন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা স্ট্রেস ইকুয়াল টু ওই সেই মাল্টিপ্লাইং ফ্যাক্টর গুণ স্ট্রেন হয়ে যায়। তাই যদি হয় তাহলে আমরা কিন্তু স্ট্রেন বের করতে পারি, এই সরি ইয়াংস মডুলাস বের করতে পারি স্ট্রেস বাই স্ট্রেন দিয়ে। হ্যাঁ, যদি আমরা সেই ইয়াংস মডুলাস বের করতে চাই তাহলে আমাদের থাকতে হবে ওই কার্ভটা আমাদেরকে আসলে ড্র করতে হবে। ড্র করলে যে লিনিয়ার যে জোন থাকবে সেই জোনে স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেন যদি দেই তাহলে যে ভ্যালুটা পাবো সেটাই হবে আমাদের ইয়াংস মডুলাস। সহজ জিনিস। আসল কাজ হচ্ছে তো প্রত্যেকটা পয়েন্টে ভালো মতো করে ভেরি প্রিসাইসলি তোমার এই গ্রাফ পেপারে প্লটিংটা করতে হবে। অথবা সব এখন তো আর কোনো সমস্যা নাই, কম্পিউটার চলে আসছে, কম্পিউটারে তুমি ডেটাগুলো দিলে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসে স্ট্রেস সিলেক্ট করবা, ওয়াই অ্যাক্সিসে স্ট্রেন সিলেক্ট করবা, করার পরে তুমি যে স্লোপ পাবা স্ট্রেস বাই স্ট্রেন ইকুয়াল টু ইয়াংস মডুলাস। আরেকটা প্রবলেম, assuming that the volume of the specimen in question 2 was 13,300 millimeter cube, calculate the percentage of total work done during the tensile test due to elastic deformation. বলা হচ্ছে যে তোমার একটা মেটেরিয়ালস যেটা 2 নম্বর প্রবলেমে দেওয়া আছে 13 মিলিমিটার ডায়া 50 mm গেজ লেংথ, এটা তারা ভলিউম বের করেছে। এই ভলিউম হচ্ছে 13,300 মিলিমিটার কিউব। এটা ক্যালকুলেট করতে বলতেছে যে ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা আগে দেখে এসেছি, প্লাস্টিক ওয়ার্ক ডান, ইলাস্টিক ওয়ার্ক ডান, এই দুইটা বার যোগ করলে হয়ে যায় টোটাল ওয়ার্ক ডান। এই প্রবলেমে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে যে ইলাস্টিক ওয়ার্ক ডানটা টোটাল ওয়ার্ক ডান কত এবং তার রেসপেক্টে ইলাস্টিক ওয়ার্ক ডান কত সেটা বের করতে বলা হয়েছে। তার মানে আমাদের দুইটাই বের করতে হবে,
ইলাস্টিক ওয়ার্ক ডান বের করতে হবে, প্লাস্টিক ওয়ার্ক ডান বের করতে হবে, দুইটাকে যোগ করতে হবে, যোগ করে কনভার্ট করলেই আমাদের ইলাস্টিক ওয়ার্ক ডান পেয়ে যাব। এখন এইটাই আমাদের এই চ্যাপ্টার 1 শেষ। কারো যদি কোনো কিছু জানার থাকে, প্রশ্ন থাকে করতে পারো, আদারওয়াইজ আমরা চ্যাপ্টার 2 এ চলে যাব। এনিবডি? কারো কোনো প্রবলেম আছে? নাই। স্যার বসিঞ্জার ইফেক্ট সম্পর্কে আমার একটু প্রবলেম ছিল। বলো। বসিঞ্জার ইফেক্টে যেখানে ক্যাপিটাল ইপি আর ক্যাপিটাল ইএস এর দুটো ওইগুলো তো আমার সামনে নাই, ওইটা বলবো না। কোন জিনিস বুঝো নাই সেটা বলো। ওখানে স্যার অ্যাকচুয়ালি এক্সট্রা এক্সট্রা এনার্জি বা লেস এনার্জি রিকোয়ারমেন্ট, এটার কার্ভটা তো অ্যাকচুয়ালি সিগমা এপসাইলন কার্ভের নিচ বরাবর না গিয়ে একটা নির্দিষ্ট সিগমার নিচের এরিয়াটাকেই দিয়ে দেওয়া হয়েছে, ফলে কার্ভের উপর একটা ছোট্ট অংশ ক্যালকুলেশনে বাদ পড়ে গেছে। এটা স্যার এই ব্যাপারটা সম্পর্কে জানতে চাইছিলাম, চার্টটা না থাকলে এটা ঠিক বোঝাতে পারতাম না। বুঝতে পারছি। চার্ট না থাকলে হবে না। কোথায় বাদ পড়ে গেছে? জি স্যার, এই 5 নাম্বারটাতে। জি স্যার, এখানে স্যার হচ্ছে আমরা যে ক্যাপিটাল ইপি এই এই রিজনে যে কাজটুকু করা হয়েছিল সেটা তো স্যার এই প্রিস্টেন এরিয়া, এটা স্যার বুঝতে পেরেছি। এবং তারপর নিচের যে ছবিটা সেটা স্যার ফ্লিপ করে যে দেওয়া হয়েছে সেটাও বুঝেছি। এবং রিভার্স ট্রেনের যে কাজটা হচ্ছে, যে নিচের যে কার্ভটা আছে, নিচের কার্ভের এবং ইএস এর যে সমান্তরাল বা প্যারালেলোগ্রাম, এটা নিচের সেটা বুঝি। কিন্তু স্যার উপরে যে শেডেড এরিয়া, এই শেডেড এরিয়াকে আমরা বলছি যে এই এক্সট্রা কাজটা কম করা হয়েছে। কিন্তু স্যার অ্যাকচুয়ালি যদি আমরা টেনশনে এপসাইলন ই প্লাস এপসাইলন আর এই পুরোটা কাজ করে যেতাম, তাহলে তো স্যার এই স্ট্রেসের মাত্রাটা সিগমা পি না হয়ে এটা হয়ে যেত সিগমা পি প্লাস ডেল সিগমা। তাহলে কি স্যার সিগমা পি প্লাস ডেল সিগমা পর্যন্ত যে ছোট্ট অংশটা উপরে দেওয়া হচ্ছে, সেই দুটো অংশের মাঝখানের যে এরিয়া, এই এরিয়াটাই কি স্যার তাহলে ক্ষেত্রফল হওয়ার কথা? তাহলে দেখুন সিগমা পি আর ডেল সিগমা এর মাঝখানে যে একটা ছোট্ট ট্রায়াঙ্গল পড়ে গেছে, এই ট্রায়াঙ্গলটা তো স্যার এনার্জি ক্যালকুলেশন হিসাব থেকে বেরিয়ে যাচ্ছে, তাই না স্যার? এটাই ছিল না, আমার প্রশ্ন। এটা তোমার সত্যি হইতেও পারে, নাও পারে। কারণ কার্ভের ধরন দেখো, স্ট্রেস স্ট্রেন কার্ভের ধরন দেখো। যখন সে ইটে উঠে যায়, যখন মনে করো যে ইউটিএস এর কাছাকাছি চলে যায়, তারপরে তারপরে কার্ভটা কিন্তু ফ্ল্যাট হয়, তারপর জি স্যার। ফ্ল্যাট হয়ে যায়। কোনো জি স্যার। সময় ফ্ল্যাট কার্ভটা থেকে আবার একটুখানি সে স্ট্রে করে, সামান্য একটু স্ট্রে করে, স্ট্রে করে আবার সে নিচের দিকে নামা শুরু করে। ফলে এখানে অনেক রকমের ঘটনাই ঘটতে পারে। ওই জিনিসটা তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না। কারণ কি, মেটেরিয়ালস এর এক একটা মেটেরিয়ালস এর ধরন এক এক রকমের। তোমরা যদি এখনকার দিনে যে 400 গ্রেডের স্টিল বার আসছে, সেই স্টিল বারের যদি টেনসাইল টেস্ট করো, আর আগেকার দিনের 400 গ্রেডের স্টিল বারের যদি টেনসাইল টেস্ট করো, তাহলে দেখতে পারবা যে এই এই দুইটা স্টিল বারের এই টেনসাইল বিহেভিয়ার ভেরি ডিফারেন্ট। 500 গ্রেডে সে যখন অ্যাচিভ করে, ইউটিএস এর কাছাকাছি যায়, বা ইউটিএস এর আগ থেকেই সে অনেকটাই ফ্ল্যাট, এবং ফ্ল্যাট হয়ে তার দেখা গেছে যে তার টোটাল ইলংগেশনের মোর দ্যান 50-60% তার হচ্ছে এই ফ্ল্যাট জোন দিয়েই কভার হয়ে যায়। আবার যদি তুমি 400 গ্রেডের কথা বলো, তাহলে দেখা গেছে যে ইউটিএস এর আগ আগ পর্যন্ত সে খাড়া ভাবে যায়, যেই না ইউটিএস এ চলে যায় সে কিন্তু আর ফ্ল্যাট ভাবে যেতে পারে না। তো এই জিনিসটা হচ্ছে রিলেটিভ ব্যাপার। অত তোমার পেশেন্টলি চিন্তা না করে তোমাকে সহজ ভাষায় যে জিনিসটা, এই যে কার্ডটা এটা নিয়েছে সে কি, সে এইভাবে তো কাজ যায় না। টেনসাইল কার্ভকে এরকম হয়, এইভাবে যায়, তাহলে কোথায় গিয়ে ঠেকবে? এটা স্যার কোথাও না কোথাও তো এটা ডাউনওয়ার্ড হতেই হতো। তো তাহলে
সেটাই তো বলতেছি যে ওইভাবে চিন্তা করা যাবে না। এই যে কাজটা সে এক্সট্রাপোলেট করে নিয়েছে জাস্ট টু এক্সপ্লেন দ্য সিচুয়েশন, গ্রসলি তুমি বুঝো। প্রিসাইসলি আসলে কোনো জিনিসই, এই ধরনের কোনো জিনিস প্রিসাইসলি তুমি ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে পারবে না যদি পার্টিকুলার ওই ম্যাটেরিয়ালসটার বিহেভিয়ার তোমার জানা না থাকে। ওকে স্যার, পয়েন্টটা ধরতে পেরেছি। বুঝতে পেরেছো? এইখানে ওকে স্যার। বোঝানো হোয়াট ইজ বসিঞ্জার ইফেক্ট। হ্যাঁ, বসিঞ্জার ইফেক্ট সত্যিকার অর্থে আমি যদি বলি, বসিঞ্জার ইফেক্ট আমি টিচার হওয়ার পরও আমি যতদিন পর্যন্ত পিএইচডি করে না ফিরেছি ততদিন পর্যন্ত আমি বসিঞ্জার ইফেক্ট আমি বুঝি নাই। এই যে আমাদের যে জিনিসগুলো পড়ানো হতো সেটা হচ্ছে যে দেখা যেত যে একটা নোট নোট দিয়ে দেওয়া হতো, সেই নোটের আমরা ফটোকপি করে নিতাম, নিয়ে ওইগুলোই পড়তাম। ওখানে সেই কোন বই থেকে নেওয়া, কি করা না করা এত কিছু আমাদের এক্সপ্লানেশন থাকতো না আমাদের পক্ষেও। যে টিচার যে যে বই ঘেটে হাতে লিখে নিয়ে এসেছে, তখন অত ফটোকপিরও ব্যবস্থা ছিল না, কম্পিউটারও ছিল না। তো যেভাবে যেভাবে আমাদেরকে দেওয়া হতো সেখান থেকে সত্যিকার অর্থে বসিঞ্জার ইফেক্ট কি এটা বোঝা অনেক কঠিন ছিল। এবং আমি যদি বুঝতে না পারি তো বুঝতেই পারতেছে যে আমার ব্যাচের ছেলেদের ভিতরে কয়জনই বা বুঝতে পেরেছিল। এই জিনিসটা পরিষ্কার হয়েছে আমি পিএইচডি করতে, যেহেতু আমার পিএইচডি টোটাল কাজটা এই ধরনের মেকানিক্যাল, আমার স্ট্রাকচার, অ্যাডভান্স স্ট্রাকচার মেকানিক্স এর উপরেই আমার এই কাজ ছিল, পিএইচডি করেছি আমি। তো সেখানে গিয়েই বুঝতে পেরেছি যে আসলে মেটেরিয়ালস এর ভিতরে না ঢুকলে, সিস্টেমের ভিতরে না ঢুকলে কোনো জিনিস আসলে পরিষ্কারভাবে বোঝা যায় না। তা আমি তোমাদের জন্য যে কাজটা করেছি, আমি 5 বছর পরে, টিচার হওয়ারও 5 বছর পরে যেটা আমি বুঝেছি সেটা তোমাদের আগে ভাগে দেওয়ার চেষ্টা করেছি। আর ওই সময়কার যখন বা এখনকার সময়ে আমি যদি বলি যে এই যে কোর্সের জন্য কোর্স মেটেরিয়াল হিসাবে বেস্ট কালেকশন, তোমরা যতই চেষ্টা করো মানে ওভারঅল যে কালেকশন এই বইয়ের ভিতরে আছে এর চেয়ে বেটার কালেকশন অল টুগেদার কোনোভাবে ম্যানেজ করা এই মুহূর্তে সম্ভব নয়। কারণ আমি হান্ড্রেডস অফ বুকস, হান্ড্রেডস অফ জার্নাল পেপার এবং আমার যতটুকু নিজের অভিজ্ঞতা আছে কাজ করার, সেই কাজের অভিজ্ঞতা দিয়ে এইগুলোকে প্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে। তো জাস্ট ভিতরের জিনিসগুলোকে মানে যতটুকু সম্ভব ম্যাক্সিমাম পর্যায়ে তোমাদেরকে মানে এই যে মেকানিজম গুলো ডেলিভার করা যায় সেটার জন্য চেষ্টা করা হয়েছে। তো সেই দিক থেকে এখন যেহেতু এর বাইরে আর কিছু মানে প্রিসাইসলি প্রত্যেকটা মেটেরিয়ালের ইন্ডিভিজুয়াল যেহেতু স্ট্রেস সিস্টেম, যদিও আমরা বলি তোমাদের ফেইলিওর অ্যানালাইসিস, ফ্র্যাকচার মেকানিক্স যদি পড়ো তখন দেখবা যে 100টা যদি একই রডের 40 ফিট একটা রড, সেখান থেকে একই বিলেট থেকে বানানো, একই দিন উইদিন মানে একই সময়ে একটা রড বানিয়ে ফেলা হতো। যেখানে সেকেন্ডে 18 ফিট রড তৈরি হয়, তাহলে 40 ফিট 40 ফিট রড বানাইতে 2 সেকেন্ড। 2 সেকেন্ডের ভিতরে যে রডটা বানানো হলো সেটা থেকে আমি যদি 100টা স্যাম্পল বানাই তাহলে 100টা স্যাম্পলের স্ট্রেস স্ট্রেন কার্ভ কিন্তু 100 রকমের। একটার উপর দিয়ে ফুললি আরেকটা ওভারল্যাপ করে যাবে না, যাওয়া সম্ভব না। তাহলে বুঝতেই পারতেছো যে আসলে বাস্তবতা কত কঠিন। এই জন্য আমাদেরকে যেটাই শিখতে হবে, যতটুকু শিখবো আমাদের আপাতত গ্লোবাল জিনিসগুলো শিখতে হবে। ওকে স্যার, ওকে স্যার। স্যার আমি একটা বলো। কনফিউজ ছিলাম। স্যার আপনি কনসিকুয়েন্স অফ বসিঞ্জার ইফেক্টে বলতেছিলেন যে কিভাবে হচ্ছে কোল্ড ড্রয়াবিলিটি হচ্ছে মানে শর্টার, মানে সাইডে লেখা ছিল যে কোল্ড ড্রয়াবিলিটি হলে এটা হচ্ছে শর্টার ফ্যাটিক লাইফকে এনকারেজ করে, এটা কনসিকুয়েন্স অফ বসিঞ্জার ইফেক্ট হিসেবে। তো এটা কিভাবে ওয়ার্ক করতেছে মানে কোল্ড ড্রয়াবিলিটির সাথে
ফ্যাটিক লাইফ কিভাবে রিলেটেড হবে? আরেকটু পরিষ্কার করে বলো। স্যার এই যে কনসিকুয়েন্স অফ বোসিঙ্গারস ইফেক্টে আপনি মানে ওখানে লেখা একটু ছিল। হয়ে যায়, হ্যাঁ বলো, ঠিক আছে এবার বলো। স্যার এখন ওখানে বলছিলেন স্যার কোল্ড ড্রয়াবিলিটির সাথে হচ্ছে যদি কোল্ড ড্রয়াবিলিটি বেশি হয় তাহলে হচ্ছে ওটা শর্টার ফ্যাটিক লাইফ। না, মানে এটার সাথে ওইটার সম্পর্ক নাই। সম্পর্ক ওখানে যেটা বলার চেষ্টা করা হয়েছে যে বসিঞ্জার ইফেক্টের কি কি কনসিকুয়েন্স থাকতে পারে। একটা হচ্ছে যে আমার প্রোডাকশনের সময় আমি সুবিধা পাচ্ছি, যদি কোনো প্রোডাক্ট কোল্ড ওয়ার্কিং করে বানানো হয় সেই ক্ষেত্রে আমি, এবং যদি সুযোগ আমার থাকে অল্টারনেট স্ট্রেস অ্যাপ্লাই করার সুযোগ যদি থাকে, সেক্ষেত্রে আমি বেনিফিট পাবো, পাওয়ার কনজাম্পশন কম হবে। কিন্তু আমি যখন প্রোডাক্ট বানিয়ে ফেলেছি, রিয়েল প্রোডাক্ট হয়ে গেছে, এই প্রোডাক্টটা যখন অ্যাপ্লিকেশনে যাবে সেখানেও তো ওই প্রোডাক্টের উপর বসিঞ্জার ইফেক্ট পড়বে, যেমন ফ্যাটিক লোডিং, যেমন আর্থকুয়েক, সাইক্লিক লোডিং। সেই ক্ষেত্রে বিশেষ করে লো সাইকেল ফ্যাটিক তোমরা 3-1 পড়ে এসেছো, যদি কোনো ফ্যাটিক ফেইলিওর উইদিন 10⁻³ সাইকেলের ভিতরে হয়ে যায়, তাহলে সেটাকে বলা হয় কোন একটা কম্পোনেন্ট ফেল করে গেছে উইদিন 10⁻³ 10⁻³ মানে কত? 1000। হ্যাঁ 1000। 1000 10⁻³ সাইকেল, 10⁻³ সাইকেলে যদি কম্পোনেন্টটা ফেল করে যায় সেটাকে বলে লো সাইকেল ফ্যাটিক, এবং বলা হয় যে লো সাইকেল ফ্যাটিক ইজ ডোমিনেটেড বাই স্ট্রেন। এবং আমরা একটু আগেই বললাম যে প্রোডাক্ট যখন শেপিং দেওয়া হয়, কোল্ড ওয়ার্কিং যদি করা হয়, তখন প্রোডাক্ট শেপিং ইজ ডোমিনেটেড বাই স্ট্রেন, নট স্ট্রেস। স্ট্রেন যদি না হয় তাহলে প্রোডাক্টের কিন্তু শেপ হবে না। তাহলে ওইটা গেল প্রোডাক্ট বানানোর সময় আমি সুবিধা পাচ্ছি, বাট একটা প্রোডাক্ট যখন রিয়েল লাইফ সার্ভিসে যাবে সেখানে যদি এইরকম অল্টারনেটিভ স্ট্রেসের দেওয়ার সুযোগ থাকে, যেটা সেই ক্ষেত্রে ওই প্রোডাক্টটা আমার এক্সপেক্টেড যে রেজাল্ট, যা ডিজাইন যে ভ্যালু, সেই ডিজাইন এক্সপেক্টেড লাইফ, ডিজাইন ভ্যালু বলতে আমরা কম্পোনেন্টের কিন্তু এক্সপেক্টেড সার্ভিস লাইফকে বুঝে থাকি, তো সেই সার্ভিস লাইফটা একটু কমে যাবে। এইটা হচ্ছে যে তোমার বসিঞ্জার ইফেক্ট। এখন কেন কমে যাবে সেটা হচ্ছে যে লো সাইকেল ফ্যাটিকে সাধারণত স্ট্রেন ডোমিনেটিং ফেইলিওর হয়ে থাকে। স্ট্রেন ডোমিনেটিং যদি ফেইলিওর হয়, আর এখানে যদি কোনো একটা কম্পোনেন্টের উপরে অল্টারনেট সাইকেলে যদি একটাই স্ট্রেস পড়ে কম্প্রেসিভ টেনসাইল, পরেরটায় যদি কম্প্রেসিভ স্ট্রেস পড়ে, তাহলে কম্প্রেসিভ স্ট্রেসের কারণে সেখানে যদি অতি সহজে স্ট্রেনিং শুরু হয়ে যায়, তাহলে এই সময় ভূমিকম্পের সময় যখন একটা সিঙ্গেল সাইকেলের কথা চিন্তা করা হয়, তখন কিন্তু সেই সিঙ্গেল সাইকেলটা দেখা যায় যে মোর অর লেস কাছাকাছি। যদিও ভূমিকম্প ইন্দোনেশিয়ায় শুরু হয়ে বাংলাদেশে আস্তে আস্তে প্রত্যেকটা সাইকেলেই তার যে স্ট্রেংথ সেটা কিন্তু আস্তে আস্তে কমে যায়। এই জন্য অনেক ভূমিকম্প ইন্দোনেশিয়ায় হওয়ার পরে আমরা বাংলাদেশের মানুষ কিন্তু সেটাকে অনুভব করি না, কারণ প্রত্যেকটা সাইকেলেই সেটা আস্তে আস্তে দুর্বল হইতে থাকে। কিন্তু যদি একটা সিঙ্গেল সাইকেলের কথা আমি চিন্তা করি, তাহলে সিঙ্গেল সাইকেলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস এবং টেনসাইল স্ট্রেস দুটাই মোর অর লেস কাছাকাছি থাকবে। ভেরি গুড। তাই যদি থাকে টেনসাইল স্ট্রেসের পরে এর ভিতরে যে আমার মেটেরিয়ালস এর ভিতরে যে চেঞ্জটা হয়েছে, পরবর্তীতে যদি আমি কম্প্রেসিভ স্ট্রেস যদি দেই, কম্প্রেসিভ স্ট্রেস দিলে যে আগের চেঞ্জটার কন্টিনিউয়েশন হওয়ার জন্য আমার কিন্তু বেশি স্ট্রেস দরকার হবে না, আগের সমপরিমাণ টেনসাইল স্ট্রেসের সমপরিমাণ কম্প্রেসিভ স্ট্রেস প্রয়োজন হবে না, একটু কম দরকার হবে। তা আমি কিন্তু কম দিব না, আমি কিন্তু পুরাটাই দিব। যদি পুরাটাই দেই তাহলে কিন্তু আমার আনএক্সপেক্টেড স্ট্রেন হবে। সেই আনএক্সপেক্টেড স্ট্রেনটাই হচ্ছে তোর ফ্যাটিক ফেইলিওরের জন্য
দায়ী থাকবে অতি দ্রুত ফ্যাটিক ফেলিওরের জন্য। প্রত্যেকটা সাইকেলেই যদি এরকম আনএক্সপেক্টেড স্ট্রেন হয়ে যায় এবং সে যদি ওই পার্টিকুলার ম্যাটেরিয়ালস একটা সার্টেন স্ট্রেনের পরেই কিন্তু ফেল করবে। তাহলে সার্টেন স্ট্রেন আমি আগে ধরেছি এক্স লোডে এতটুকু স্ট্রেন করবে, কিন্তু পরবর্তী সাইকেলে কিন্তু এক্স লোডে কিন্তু ওই স্ট্রেন হবে না, তার চেয়ে বেশি স্ট্রেন হবে। তাহলে কি হবে, যত স্ট্রেন প্রত্যেকটা সাইকেলে এইভাবে যত স্ট্রেন বেশি হবে, তাহলে আমার কিন্তু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আর ডিজাইন অর সিমুলেশন যাই বলো না কেন সেটার সাথে কিন্তু রিয়েল লাইফে মিল থাকবে না। এই জন্য বলা হচ্ছে যে ফ্যাটিগের সময় যদি প্রসিজার ইফেক্ট সেখানে অ্যাক্টিভ থাকে, তাহলে ওই কম্পোনেন্টের যে ডিজাইন লাইফ বা এক্সপেক্টেড লাইফ এটা টু সাম এক্সটেন্ট কমে যাবে। বুঝতে পেরেছো কিনা? থ্যাংক ইউ স্যার। পরিষ্কার? আরেক ঠিক আছে, আমরা আজকে আর কারো প্রবলেম আছে? এনিবডি? নাই। চ্যাপ্টার 2, cold and hot working of materials. যেটা একটু আগেই বললাম যে মেটেরিয়াল যদি শেপিং আমি করতে চাই, লোড দিয়ে কোনো লাভ নাই। যদি সেই লোড ওই মেটেরিয়ালস এর ভিতরে কোনো ধরনের ডিফর্মেশন না নিয়ে আনতে পারে, তাহলে ওই লোড দেওয়া না দেওয়া সমান কথা। একটা প্রোডাক্ট, একটা ইট ভাঙতেছো, তুমি ইটের খোয়া বানাবে, তুমি লোড দিতেছো তার উপরে, 100 বার লোড দিলে বা ইটটা ভাঙলো না, মানে আলটিমেট রেজাল্ট কি? স্লাইড দেখা যাচ্ছে না স্যার, সরি। হ্যাঁ, স্লাইড দেখা যাচ্ছে না আবার। আবার স্লাইড দেখা যাচ্ছে না কেন? কি হচ্ছে? দেখা যায় এবার? না স্যার। হ্যাঁ, না স্যার, এখনো দেখা যাচ্ছে না। এটা জি স্যার, এখন দেখা যাচ্ছে। কি হচ্ছে তাহলে? ঠিক স্যার, বুঝতে পারছি না। আমি তো আরো বেশি বুঝি না, তোমাদের তো বোঝা উচিত। আমি তো কিছুই বুঝি না রে ভাই। কিছু ক্ষেত্রে শুধু দেখা যায় যে স্যার ইউ হ্যাভ স্টার্টেড স্ক্রিন শেয়ারিং, এই লেখাটা দেখা যায়, কিন্তু শুধু এই লেখার পরে পুরো ব্যাকগ্রাউন্ডটাই কালো থাকে, কিছুই দেখা যায় না। তারপর এখন দেখা যায়? তারপরে তো এরকম হয়েছিল, এখন আবার দেখা যাচ্ছে পুরো স্ক্রিনটা আপনার। হ্যাঁ, যেটা বলছিলাম যে তুমি যতক্ষণ পর্যন্ত মেটেরিয়ালস এর ভিতরে লোড অ্যাপ্লাই করে তার ডিফর্মেশন ঘটাইতে না পারবা, ততক্ষণ পর্যন্ত কিন্তু প্রোডাক্টের শেপিং হবে না। যেটা উদাহরণ দিচ্ছিলাম যে একটা ইট তুমি ভাঙার চেষ্টা করতেছো, বাট ভাঙতে পারছো না, সারাদিন শেষে ওই ইটটা ভাঙার জন্য চেষ্টা করেছো। এখন যদি তোমার বস জিজ্ঞেস করে তুমি কি করেছো, আমি ইট ভাঙার চেষ্টা করেছি, রেজাল্ট কি? ভাঙে নাই। ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার কিন্তু ক্রেডিট ইট ভাঙা, তুমি চেষ্টা করলে তার লাভ হবে না। মালিক তো সারাদিন চেষ্টা করবা, এক এক মাস চেষ্টা করবা, ইট ভাঙবে না, তোমার স্যালারি দিবে, এটা কিন্তু নট এক্সপেক্টেড। তা আমরা কোন একটা কম্পোনেন্ট বানাইতে যাচ্ছি, শেপিং করতে যাচ্ছি, বাট লোড দেওয়ার পরও কোনোভাবেই সেটারে আমি ডিফর্ম করতে পারছি না,
যদি ডিফর্মেশন না হয় তাহলে শেপিং হবে না। যখনই যখনই ডিফর্মেশন হয়ে গেল, ডিফর্মেশন শুরু হয়ে যাওয়া মানে অন্তর্দৃষ্টি দিয়ে এগুলো দেখতে হবে, যেটা অন্য ইঞ্জিনিয়াররা অন্তর্দৃষ্টি দিয়ে, অন্যান্য ইঞ্জিনিয়ার তারা এক্সটার্নাল জিনিসটা দেখে, একটা জিনিস বেঁকে যাচ্ছে, একটা জিনিস চ্যাপ্টা হয়ে যাচ্ছে, এগুলো তারা ভিজুয়ালি যতটুকু দেখে ততটুকুর উপরেই তারা অ্যাকশনে যায়। কিন্তু আমরা যারা ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট হব, ম্যাটেরিয়ালস নিয়ে যারা কাজ করবে, তাদের কিন্তু অন্তর্দৃষ্টি থাকতে হবে, ভিতরে ঢুকে যেতে হবে। আমাদের দৃষ্টি সারফেসে না, আমাদের দৃষ্টি এক্সটার্নাল ভিউ না, আমাদের দৃষ্টি হচ্ছে ইনসাইড অফ দ্য ম্যাটেরিয়াল। আমরা আসলে যদি আমাদেরকে যদি আর্কিটেক্ট বলা হয় তাহলে ভুল হবে না। উই আর দি আর্কিটেক্টস অফ ম্যাটেরিয়ালস স্ট্রাকচার। আমাদের হাতে সবকিছুই আছে টু কন্ট্রোল দি স্ট্রাকচার। যেটা বলছিলাম, শেপিং এর সময় যখনই শেপিং শুরু হয়ে গেছে, শেপিং শুরু হওয়ার অনেক আগে ইনসাইডের ম্যাটেরিয়ালস এর ভিতরে চেঞ্জ আসছে, ইনসাইড ম্যাটেরিয়ালস গ্রেনের উপরে চেঞ্জ এসে গেছে, ডিফর্মেশন অফ গ্রেন। এই ডিফর্মেশন অফ গ্রেন এটা কিন্তু ন্যানো স্কেলে শুরু হয়। তো যখন ন্যানো স্কেলে শুরু হয়, আমাদের পক্ষে সেটা মেপে বা আমাদের পক্ষে এক্সটার্নালি বোঝা সম্ভব নয়। ইভেন ন্যানো স্কেলের ডিফরমেশনটা যখন মাইক্রো স্কেলের ডিফরমেশন নিয়ে ট্রান্সফার হলো, তখনও কিন্তু আমাদের পক্ষে আসলে ওই মেজারমেন্ট সম্ভব নয়। সেই সেন্সে মেটেরিয়ালস এর ভিতরে চেঞ্জ আসছে অনেক আগে চেঞ্জ আসছে, কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা সিভিল ইঞ্জিনিয়ার তারা কিন্তু এটা বুঝতে দেরি করবে। আমাদের অন্তর্দৃষ্টি এমন হইতে হবে যে ফিজিক্যালি যে চেঞ্জটা আসছে, সেই চেঞ্জের অনেক আগেই যে ভিতরে চেঞ্জ শুরু হয়ে গেছে, কি ধরনের চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু আমাদের অন্তর্দৃষ্টি দিয়ে বুঝতে হবে। যদি বুঝতে পারি তাহলেই এই কোর্স থেকে তারা কিছু শিখবে। এই কোর্সটা তারা প্রয়োজনে বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে তারা তাদের মানে যে কর্মজীবনে সফলতা নিয়ে আসতে পারবে। আদারওয়াইজ মেকানিক্যালদের ভিতরে আউটওয়ার্ড ভিউ দেখে কিছু লাভ হবে না, ইনসাইডে আমাদেরকে ঢুকে যেতে হবে। যাই হোক, তাহলে যেটা বলছিলাম, লোড দেওয়া শুরু করেছো তুমি, ফিজিক্যালি কোনো চেঞ্জ দেখো না, বাট ইনসাইড যে ম্যাটেরিয়ালস এর চেঞ্জ শুরু হয়ে গেছে। সেই চেঞ্জটা কি? ডিফর্মেশন অফ গ্রেন। ডিফর্মেশন অফ গ্রেন শুরু হয়ে গেছে। আর তোমরা জানো, যেভাবেই আমরা শেপিং এর সময় যেভাবেই আমরা ম্যাটেরিয়ালস এর উপরে লোড অ্যাপ্লাই করি না কেন, কোনোভাবেই আমরা সমস্ত ডাইরেকশনে সমানভাবে স্ট্রেস অ্যাপ্লাই করতে পারবো না। যদি সমানভাবে স্ট্রেস অ্যাপ্লাই করা সম্ভব না হয়, তাহলে ওই ম্যাটেরিয়ালস এর ইনসাইডের যে চেঞ্জ, গ্রেনের ডিফর্মেশন সমান হবে না। প্রত্যেকটা গ্রেন বা সারাউন্ডিং এরিয়াতে তার যে স্ট্রেনের লেভেল ভিন্ন থাকবে। তাই যদি থাকে, তাহলে সেই ম্যাটেরিয়ালসটা আলটিমেটলি যখন প্রোডাক্ট হয়ে গেল, সেই প্রোডাক্টটার ভিতরে কিন্তু আমরা আইসোট্রপিক প্রপার্টি পাবো না, সেটা হয়ে যাবে অ্যানআইসোট্রপিক। ইনআইসোট্রপিক প্রপার্টি হবে, কারণ এর ভিতরে ডিরেকশনাল প্রপার্টি থাকবে। ডিরেকশনাল প্রপার্টির সোর্স হচ্ছে যে নন ইউনিফর্ম স্ট্রেস অ্যাপ্লিকেশন, এবং সেই নন ইউনিফর্ম স্ট্রেস অ্যাপ্লিকেশনের কারণে নন ইউনিফর্ম যদি আমাদের স্ট্রেন হয়, যে নন ইউনিফর্ম স্ট্রেন মানেই হচ্ছে একদিকে 10 ইলংগেশন, আর একদিকে হয়তোবা 8 ইলংগেশন, আর একদিকে হয়তোবা 0 ইলংগেশন অর less than 8 ইলংগেশন।
তাহলে যাকে আমি 10 ইলংগেশন দিলাম সেই ডাইরেকশন বরাবর ম্যাটেরিয়ালস এর গ্রেনের যে চেঞ্জ হলো অন্য জায়গায় কিন্তু সেই চেঞ্জ হলো না, আরেকটা জায়গায় সে চেঞ্জ হলো না। ফলে আমরা এক একটা জায়গায় এক এক রকমের প্রপার্টি পাবো, ডিফরমেশন পাবো, স্ট্রেন পাবো এক এক রকমের। আর এই ডিফরমেশন স্ট্রেনই কন্ট্রোল করে আসলে আলটিমেটলি ওই প্রোডাক্টের ফাইনাল প্রপার্টি কেমন হবে। তাহলে এই যে অ্যানাইসোট্রপি, এই অ্যানাইসোট্রপি আবার কতটুকু হবে, কেমন হবে, ডিগ্রি অফ অ্যানাইসোট্রপি এটা কতটুকু হবে, সেটা আবার নির্ভর করবে ওয়ার্কিং টেম্পারেচারের উপরে। আর কিসের উপর নির্ভর করবে, তার মাইক্রোস্ট্রাকচারের উপরে। যেমন অস্টেনাইট স্টেনলেস স্টিল সিঙ্গেল ফেজ গামা, যদি তুমি ফেরাইটিক স্টেনলেস স্টিল বলো সিঙ্গেল ফেজ আলফা, যদি তুমি ডুপ্লেক্স স্টেনলেস স্টিলের কথা বলো, আমরা কিন্তু 443 তে পড়ে এসেছি ডুপ্লেক্স স্টেনলেস স্টিল, সেটা হচ্ছে একটা সার্টেন প্রপোর্শনে ফেরাইট এবং অস্টেনাইট থাকে। আমরা যদি মার্টেনসাইটিক এর কথা বলি, আমরা অন্য আরেকটার কথা বলি প্রেসিপিটেশন হার্ডেনেবল যদি স্টেনলেস স্টিলের কথা বলি, সেখানে মার্টেনসাইট বেনাইট এবং এর ভিতরে ডিস্ট্রিবিউটেড কার্বাইড পার্টিকেল থাকে। এই যে জটিল যে অবস্থা, এই জটিল অবস্থার কারণে জটিল অবস্থার কোনো ম্যাটেরিয়ালসকে যদি আমরা ডিফর্ম করার চেষ্টা করি, হ্যাঁ সরি, যেটা বলছিলাম, যত কমপ্লেক্স মাইক্রোস্ট্রাকচার হবে তত তার ডিফরমেশন বিহেভিয়ার কিন্তু কমপ্লেক্স হয়ে যাবে, এবং অনেক ডিফরমেশনের ক্ষেত্রে অনেক আনসার্টেনিটি আসবে, সেগুলো কিন্তু আমাদের কনসিডারেশনের ভিতরে নিয়ে আসতে হবে। এরপরে আরেকটা সেকেন্ড প্রবলেম, থার্ড প্রবলেম এসে যেতে পারে স্ট্রিঞ্জার্স। যদি কোনো ম্যাটেরিয়ালস এর ভিতরে ডিফেক্টস থাকে, ইনক্লুশন পার্টিকেলস থাকে, এই ইনক্লুশন পার্টিকেলস গুলোর সাইজ ডিস্ট্রিবিউশন যদি ডিফারেন্ট হয়, যত ডিফারেন্ট হবে তত এই অ্যানাইসোট্রপিক বিহেভিয়ারটা ওখানে অ্যাক্টিভ থাকবে। জাস্ট একটা থাম রুল, দিস ইজ নট ল। আমি বারবার বলি, আমি যা পড়াই, আমি যা বলি, এগুলো জাস্ট to improve your background on materials, but এটা not directly applicable। এখানে তোমার আর্ট কে এর সাথে যোগ করে নিয়ে রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে হবে। একটা সিম্পল এক্সাম্পল বলা হচ্ছে যে একটা ম্যাটেরিয়ালস যদি অ্যানিল হয়, কোল্ড ওয়ার্কিং এর ইফেক্ট কি হইতে পারে অন ম্যাটেরিয়ালস, সেটার এক্সাম্পল হিসেবে বলা হচ্ছে যে একটা অ্যানিল মেটাল যার অ্যানিল কন্ডিশনে 35% ইলংগেশন আছে, এই মেটেরিয়ালসটা যদি আমি 80% কোল্ড ওয়ার্কিং করি, তার ইলংগেশনটা কমে 2% চলে আসবে। কোল্ড ওয়ার্কিং করলে 2% চলে আসতে পারে। এখন কথা হচ্ছে কোল্ড ওয়ার্কিং কি জিনিস, কাকে আমরা কোল্ড ওয়ার্কিং বলবো, সেরকম একটা জিনিস। হ্যাঁ, প্রশ্ন যদি আমি করি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে, সিভিল ইঞ্জিনিয়ারকে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ার যারা, তাদেরকে যদি প্রশ্ন করি হোয়াট ইজ কোল্ড ওয়ার্কিং, আমার ধারণা সবাই বলবে যে এটা ঠান্ডা অবস্থায় যদি আমরা কোনো একটা প্রোডাক্টকে ওয়ার্ক করি, ডিফর্ম করি, সেটাকে বলা হবে কোল্ড ওয়ার্কিং। কিন্তু আমাদের যারা ম্যাটেরিয়াল সায়েন্টিস্ট, আমাদের আরেকটু ডিপে গিয়ে আরেকটু ম্যাটেরিয়ালস ইনসাইডে ঢুকে আমাদের কথাবার্তাগুলো বলতে হবে, আরেকটু প্রিসাইজলি বলতে হবে। সেটা হচ্ছে ডিফরমেশন বিলো RCT, রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার। এটা এটা আসলে রুম টেম্পারেচারের ফ্যাক্টর না, এটা হাই টেম্পারেচারও ফ্যাক্টর না, এটা মিডিয়াম টেম্পারেচারও ফ্যাক্টর না, এটা ফ্যাক্টরটা হচ্ছে রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার। যদি একটা ম্যাটেরিয়ালসের রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার 15 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, আজকে বাংলাদেশে
টেম্পারেচার 27 ডিগ্রি সেন্টিগ্রেড ঢাকা শহরে মনে করো, এই 27, 28, 26 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি আমি তাকে ডিফর্ম করি, what will be the situation? Is it hot working or cold working? অবশ্যই কোল্ড ওয়ার্কিং, কারণ হট ওয়ার্কিং, কারণ আমরা ওই মেটেরিয়ালস রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, আর আমি তাকে ওয়ার্ক করলাম 26 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কি হলো, রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের এটা উপরে হয়ে গেল, ফলে এটা কোল্ড ওয়ার্কিং হবে না, এটা হট ওয়ার্কিং। কিন্তু আমি তো তাকে গরম করি নাই, এই জন্য আমাদের আসলে মেটেরিয়ালসের ভিতরে, যেমন উদাহরণস্বরূপ বলা যায়, তোমরা লেড চিনো, লেডকে যদি 10 ডিগ্রি সেন্টিগ্রেডেও ডিফর্ম করো, তাও সে ই হয়ে যায়, হট ওয়ার্কিং হয়ে যায়, কারণ এর ভিতরে রিক্রিস্টালাইজেশন হয়ে যায়। যাই হোক, তো এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে কে কোল্ড ওয়ার্কিং আর কে হট ওয়ার্কিং। কোল্ড ওয়ার্কিং এর সাথে হট ওয়ার্কিং এর যে এই যে সেপারেশন ইজ নট টেম্পারেচার, ইট ইজ রিক্রিস্টালাইজেশন বিহেভিয়ার। যেখান থেকে রিক্রিস্টালাইজেশন শুরু হবে তার উপরে যদি আমি নিয়ে গিয়ে ওয়ার্কিং করি, দ্যাট ইজ হট ওয়ার্কিং, নিচেই যদি করি দ্যাট ইজ কোল্ড ওয়ার্কিং। আর কোল্ড ওয়ার্কিং করলে কি হবে, কোন একটা অ্যানিল ম্যাটেরিয়ালকে যদি আমি কোল্ড ওয়ার্কিং শুরু করি, প্রথমেই তার স্ট্রেংথ বাড়ে, ডাক্টিলিটি একটু কমে, কিন্তু ডাক্টিলিটি কমার চেয়েও যেহেতু স্ট্রেংথটা বেড়ে যায়, এই জন্য টাফনেসটা কোল্ড ওয়ার্কিং এর শুরুতেই টাফনেসটা একটু ইনক্রিজ করে ম্যাক্সিমামে যায়। তারপরে আস্তে আস্তে যত কোল্ড ওয়ার্কিং করা হয়, আস্তে আস্তে কোল্ড ওয়ার্কিং এর সাথে টাফনেস কমে যায়। এই যে আমাদের মাইক্রোস্ট্রাকচার, এটা হচ্ছে অ্যানিল মাইক্রোস্ট্রাকচার, আর নিচেরটা হচ্ছে কোল্ড ওয়ার্কিং করা মাইক্রোস্ট্রাকচার, সিভিয়ারলি কোল্ড ওয়ার্ক করা। সিভিয়ারলি যখন কোল্ড ওয়ার্কিং করা হয়, ডান দিকে ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, আমরা শুরু করেছিলাম এইরকম একটা মেটেরিয়ালস নিয়ে, শুরু করেছিলাম। তারপরে আমরা কোল্ড ওয়ার্কিং করে, হালকা একটু কোল্ড ওয়ার্কিং করলে অল্প একটু তার স্ট্রেংথ অনেক বেড়ে গেল, একটু তার ডাক্টিলিটি কমে গেল, এইটুক ডাক্টিলিটি কমে গেছে, এইটুকু আসলে এতটুকু কমে গেছে, আর এতটুকু টাফনেস আমরা লুজ করেছি, কিন্তু স্ট্রেংথ গেইন করার কারণে এতটুকু অতিরিক্ত টাফনেস আমরা গেইন করেছি। ফলে দেখা গেছে যে টাফনেস ফুললি অ্যানিল্ড অবস্থায় ছিল, তার চেয়ে বেশি টাফনেস আমরা কোল্ড ওয়ার্কিং এ পেয়ে থাকি। যদিও সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ওনারা কিন্তু এটা বিশ্বাস করবেন না, দ্যাট ইজ রিয়েলিটি। এটাই হচ্ছে মেটেরিয়ালস এর ভিতরে ঘটে। গ্র্যাজুয়ালি যদি আমরা কোল্ড ওয়ার্কিং কন্টিনিউ করতে থাকি, তাহলে স্ট্রেংথ বাড়তে থাকবে, আর সাথে সাথে আমাদেরকে কম্প্রোমাইজ করতে হবে উইথ ডাক্টিলিটি। ডাক্টিলিটি কমে যাবে, গ্র্যাজুয়ালি স্ট্রেংথ বেড়ে যাবে গ্র্যাজুয়ালি, এবং এইটা যদি আমি আরো কন্টিনিউ করতে থাকি, এই জায়গাতে এসে একটা সিঙ্গেল পয়েন্ট পাবো, যেটা গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম। সেটা হচ্ছে যে সিঙ্গেল পয়েন্ট, যেখানে ইল্ড, স্ট্রেস, ইউটিএস এন্ড ফ্র্যাকচার এট দি সিঙ্গেল পয়েন্ট। ইল্ডিং মানেই মানে তোমার নেকিং মানেই হচ্ছে নেকিং এর সাথে সাথে ফেইলিওর। তার মানে ইল্ডিং এর সাথে সাথেই হচ্ছে নেকিং, আর নেকিং এর সাথে সাথে হচ্ছে ফেইলিওর। তিনটা জিনিস সেপারেট করার মতো স্পেস ওখানে থাকে না, তিনটাই একদম সাইমালটেনিয়াসলি করতে থাকে। যদিও প্রথম ঘটে ইল্ডিং শুরু করে দেয় নেকিং ফাইনালি এটা। এখন যদি আমরা কোল্ড ওয়ার্কিং এর আমরা পড়লাম, কোল্ড ওয়ার্কিং হয়ে গেল, রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের নিচেই যদি কোল্ড ওয়ার্কিং করি, দ্যাট ইজ এটা এই ওয়ার্কিং করি, দ্যাট ইজ কোল্ড ওয়ার্কিং। কোল্ড ওয়ার্কিং এর কিছু সুবিধা আছে, কিছু অসুবিধাও আছে। সুবিধা হচ্ছে যে এটার কোনো হিটিং অ্যারেঞ্জমেন্ট লাগে না। হ্যাঁ, হিটিং অ্যারেঞ্জমেন্ট লাগে না, হিট করার দরকার হয় না, আর হিটিং করি না বলে তার সারফেসের অক্সিডেশন হয় না।
সারফেসটা স্মুথ থাকে, সুন্দর থাকে। যেহেতু হাই টেম্পারেচারে হিট করলে থার্মাল এক্সপানশন হয়, প্রোডাক্টটা যদি ফাইনালি হাই টেম্পারেচারে যদি প্রোডাক্টটা শেপ দেই, আলটিমেটলি লো টেম্পারেচারে যখন রুম টেম্পারেচারে চলে আসে, তার ডাইমেনশনাল কন্ট্রোল কিন্তু থাকে না, এই ডাইমেনশনটা চেঞ্জ হয়ে যায়, ফলে অ্যাকুরেট ডাইমেনশনের প্রোডাক্ট হট ওয়ার্কিং করে বানানো সম্ভব হয় না। এরপরে আর কি, একেবারে এটা আর কোনো, যেহেতু একদম স্মুথ সারফেস, সুন্দর সারফেস, অ্যাকুরেট ডাইমেনশন, ফলে আর মেশিনিং এর আসলে আর প্রয়োজন নাই। এইটাই যদি অবস্থা হয়, একটা ম্যাটেরিয়ালস এর আমি যদি কনসিস্টেন্ট প্রপার্টি চাই, তাহলে তার কয়েকটা জিনিস থাকতে হয়। একটা হচ্ছে ডাইমেনশনাল অ্যাকুরেসি থাকতে হয়, তার সারফেসের স্মুথনেস এর অ্যাকুরেসি থাকতে হয়, আর কোল্ড ওয়ার্কিং এর ক্ষেত্রে যেহেতু এখানে রিক্রিস্টালাইজেশন হচ্ছে না, ফুললি ডিফর্ম গ্রেন, ফলে সেই প্রত্যেকটা ডিফর্মেশনেই সে ওই প্রোডাক্টের প্রপার্টির উপর ইফেক্ট ফেলেছে, এটা আমাদের মানে বিশ্বাস করতে হবে। তো সবকিছু মিলাইয়ে যতটুকু ডিফর্মেশন, ততটুকু তার চেঞ্জ, যত তার স্মুথ সারফেস, তারপরে তার ডাইমেনশনাল অ্যাকুরেসি, সবকিছু মিলিয়ে এগুলো কিন্তু হিসাবে চলে আসে একটা ম্যাটেরিয়ালস এর টেনসাইল স্ট্রেংথ কেমন হবে, ফ্যাটি প্রপার্টি কেমন হবে, উইয়ার কেমন হবে। এটা কিন্তু তার এই সমস্ত প্রপার্টি গুলো সারফেস কন্ডিশন কন্ট্রোল করে এবং তার ইনসাইডের মাইক্রোস্ট্রাকচার কন্ট্রোল করে। যেহেতু মাইক্রোস্ট্রাকচার fully control microstructure, surface fully controlled surface condition, dimension is fully controlled dimension, ফলে সেই ক্ষেত্রে আমরা আশা করতে পারি এই প্রোডাক্টটার প্রপার্টি হবে কনসিস্টেন্ট। এই জন্য বলা হচ্ছে প্রোডাক্টস অফ বেটার রিপ্রোডিউসিবিলিটি। কনসিস্টেন্সি যদি বেটার হয়, তাহলে সেটাকে আমরা রিপ্রোডিউসিবল প্রপার্টি বলে থাকি। সুবিধা থাকলে সুবিধা যেমন আছে, অসুবিধাও থাকবে। অসুবিধার ভিতরে হচ্ছে প্রথম যে অসুবিধা, সেটা হায়ার ফোর্স লাগবে, হায়ার ফোর্স লাগবে এবং অনেক হেভি পাওয়ারফুল ইকুইপমেন্টস লাগবে, যেটা যার কারণে বলা যায় বাংলাদেশে কোল্ড ওয়ার্কিং, শীতের কোল্ড ওয়ার্কিং শুধুমাত্র 2টা কোম্পানি করতে পারে। শত শত কোম্পানি আছে, কিন্তু কারো পক্ষে কোল্ড ওয়ার্কিং করে প্রোডাক্ট বানানো সম্ভব হয় না। আবুল খায়ের পারে, আর আরেকজন পারে হচ্ছে পিএইচপি, এরা পারে শীট মেটালকে কোল্ড ওয়ার্কিং করতে, আর কেউ কিন্তু পারে না। অথচ শত শত ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রি বাংলাদেশে আছে। ভেরি এক্সপেন্সিভ, ছোট্ট একটা রোলিং ইউনিটের দামই 500 থেকে 1000 crore টাকা। ভেরি ভেরি এক্সপেন্সিভ ইকুইপমেন্ট, এবং যে কোনো দেশের ইকুইপমেন্ট ব্যবহার করলে সে কিন্তু কোল্ড ওয়ার্কিং এর সময় ম্যাটেরিয়ালকে কোল্ড ওয়ার্কিং না করে সে নিজেই ক্র্যাকিং হয়ে যাবে, ভেরি ডিফিকাল্ট। তো যেটা বলছিলাম, কোল্ড ওয়ার্কিং করলে আমাদের ম্যাটেরিয়ালস এর ভিতরে গ্রেন ইলংগেটেড হবে, ম্যাটেরিয়াল ডিফর্ম হবে। এখন কথা হচ্ছে যে আমি আসলে একটা ম্যাটেরিয়ালস এর কত দূর পর্যন্ত, হোয়াট ইজ দ্য এক্সটেন্ট অফ কোল্ড ওয়ার্কিং, এটা আসলে নির্ভর করবে ওই ম্যাটেরিয়ালসটার হচ্ছে তোমার এন ভ্যালু, ওয়ার্ক হার্ডেনিং এক্সপোনেন্ট যেটাকে আমরা বলে থাকি, এন ভ্যালু, ওয়ার্ক হার্ডেনিং এক্সপোনেন্ট, সেই এক্সপোনেন্টটার ভ্যালুর উপরে নির্ভর করবে। যদি এন এর ভ্যালু ভালো হয়, ভালো বলতে বেশি হয়, হাই এন ভ্যালু হয়, তার মানে হাই এন ভ্যালু বলতে আমরা বুঝি তার যত হাই তত সে এক্সটেন্সিভলি তাকে ডিফর্ম করা যাবে। তার মানে এন is deformation is proportional, extent of deformation is proportional to n value, n যত বেশি ততক্ষণ ধরে আমি প্রোডাক্টটাকে ডিফর্ম করতে পারবো। এই যে এই ম্যাটেরিয়াল দুইটা, এই একটা স্ট্রেস স্ট্রেন কার্ভ, এই একটা স্ট্রেস স্ট্রেন কার্ভ, দেখা যাচ্ছে যে উপরেরটা ডিফর্মেশন লেভেল অনেক হাই, এখানে গিয়েই সে শেষ, আর এটা শেষ না, তারপরও সে চলতেছে, তার মানে n1 is greater than n2। সেই ক্ষেত্রে আমরা যদি কোনো জটিল প্রোডাক্ট বানাইতে চাই,
বেশি লেভেলের ডিফরমেশন আমাদের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু বুদ্ধি করে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, এমন প্রোডাক্ট যে প্রোডাক্টের এন ভ্যালু হায়ার। এনটা আবার কি জিনিস, কিভাবে বের করবে, সেটা হচ্ছে ডি লন সিগমা ডিভাইডেড বাই লন এপসাইলন, এই রেশিও, এটাই হচ্ছে স্ট্রেস স্ট্রেন কার্ভ, এই এন ভ্যালু বের করার উপায়। আমরা এই পর্যন্তই পড়লাম, আগামী ক্লাসে আমরা এখান থেকে পড়ব। আর তার আগে তোমাদের জন্য বলি, যেহেতু আমাদের বুধবারের ক্লাসটা হয় নাই সেশনাল, আজকে তোমরা গ্রুপ এ, গ্রুপ এর ক্লাস হয়ে গেছে, গ্রুপ বি 11টা থেকে ক্লাস, 12:30টার দিকে, 12:30টার দিকে গ্রুপ এ জয়েন করবা। এদের লেকচার হয়ে যাওয়ার পরে তোমরা জয়েন করবা, তোমাদের সবার জন্য আমি তখন তোমাদের প্রজেক্ট ডিস্ট্রিবিউট করে দিব। বুঝতে পেরেছো? তার মানে গ্রুপ এ এবং বি সবাই থাকবা 12:30টার পর, আর গ্রুপ বি থাকবা 11টা থেকে। বুঝতে পেরেছো? জি স্যার। এখন বলো, কারো কিছু প্রশ্ন আছে? বুঝো নাই এমন কোনো জায়গা আছে? এনিবডি? আজকের পড়ার কোনো জায়গা বুঝো নাই? ঠিক আছে, তাহলে 11টার সময়